আসসালামু আলাইকুম। আমি রাসেল মুস্তাফি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর খাজা ইউনিসান ইউনিভার্সিটি থেকে বলছি। এখন আমি আপনাদের সম্পর্কে যে বিষয়টা নিয়ে আসছি সেটা হলো স্মার্ট পিএলএস সফটওয়্যারের মাধ্যমে আমরা যখন কোনো ডাটা অ্যানালাইসিস করি, তখন সেই ক্ষেত্রে যে মডেলটা আমরা তৈরি করি সেই মডেলটার ভ্যালিডিটি বা মডেলের রিলায়েবিলিটি বা ডাটা রিলায়েবিলিটি এগুলো আমরা মেজার করে থাকি। সেটা আমরা কিভাবে করবো সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো চলেন আমরা ঘুরে আসি। তো এটা আমাদের মডেল ছিল। এটা আমাদের স্ট্রাকচারাল ইকুয়েশন মডেলিং। এটা আমাদের মডেল ছিল। সেই মডেলটা কিভাবে আমাদের মডেলের রিলায়েবিলিটি কিভাবে মেজার করবো সেটার জন্য আমরা ক্যালকুলেট বাটনে যাব, স্মার্ট পিএলএস অ্যালগরিদমে যাব, স্টার্ট বাটনে ক্লিক করব, অটোমেটিক এটা পিএলএস অ্যালগরিদম চলে আসলো, মানগুলা চলে আসলো। প্রত্যেকটার মধ্যে এখন এইগুলাকে এটি মডেলের অ্যাকসেপ্টেবিলিটি আনার জন্য আমাদের যে দেখতে হবে সেটা হলো, প্রথমে যেটা দেখতে হবে সেটা আর স্কোয়ারের ভ্যালু। আর স্কোয়ারের ভ্যালু 0.308। আমরা জানি স্ট্রাকচারাল ইকুয়েশন মডেলিং এর জন্য কয়েকটা জিনিস দেখতে হয়। সেটা হলো পাথ কোফিসিয়েন্টটা দেখতে হয়, মডেলের স্ট্রাকচারাল এসিএমটা হয়েছে কিনা, প্রপার ওয়েতে হয়েছে কিনা, এটার জন্য দেখতে হলো আর স্কোয়ার ভ্যালু 0.308 পাওয়া গেছে এখানে। কিন্তু আর স্কোয়ারের ভ্যালু চিং এক কথা বলছে, চিং বলছে যে 0.33 অথবা তার চেয়ে উপরে যদি হয় তাহলে এটাই অ্যাকসেপ্টেবিলিটি। হেয়ার এই কথা বলছে যে 0.67 এর চেয়ে বেশি যদি হয়, সরি, মিনিমাম 0.19 অথবা তার চেয়ে বেশি যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা বুঝবো যে যে সমস্ত ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর স্কোয়ার মূলত এটাই আমরা ইন্ডিকেট করে যে ইন্ডিপেন্ডেন্ট কনস্ট্রাক্ট গুলো পিটিই, ইন্সপেকশন, তারপরে এইচআর, তারপরে হলো ডব্লিউসি, ওয়ার্কিং কন্ডিশন, এই চারটা ভেরিয়েবল আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে কত পার্সেন্ট এক্সপ্লেন করে, তার পরিমাণটা হলো আর স্কোয়ার ভ্যালু। তো এখানে কত পার্সেন্ট, 31% এক্সপ্লেন তারা করে। এই ইন্ডিপেন্ডেন্ট কনস্ট্রাক্ট গুলো ডিপেন্ডেন্ট কনস্ট্রাক্টকে 31% এক্সপ্লেন করতে পারে। এই জিনিসটা দেখলাম। এরপরে যে জিনিসটা দেখতে হবে সেটা হলো আমাদের কনস্ট্রাক্ট রিলায়েবিলিটি। এই কনস্ট্রাক্ট রিলায়েবিলিটির ক্ষেত্রে দুইটা জিনিস, একটা হলো ওল্ড মেথড, এটা হলো কনভার্জ আলফা বলা হয়, ওল্ড মেথড, এটাকে কনভার্জ আলফা। এই মেথডটা কি, এই ভ্যালুটা হিয়ারের মধ্যে 0.70 অথবা তার চেয়ে বেশি হতে হবে। হিয়ারের মধ্যে কম্পোজিট রিলায়েবিলিটি, সরি, composite reliability should be greater than or equal নোনাল এন্ড বার্স্টেনের মধ্যে 0.60 অথবা তার কোন কোন জায়গাতে আসছে 0.70 অথবা তার চেয়ে বেশি। তো এখানে আমরা যেটা দেখতে পাইতেছি, আমাদের কনভার্জ আলফার ভ্যালুটা সবুজ চিহ্ন ইন্ডিকেট করে আমাদের রিলায়েবিলিটি, ডাটা রিলায়েবিলিটির ক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম নাই। তো আরেকটা, ডাটা রিলায়েবিলিটি ইন্টারনাল কনসিস্টেন্সি, ডাটার ইন্টারনাল কনসিস্টেন্সি মেজার করার জন্য দুইটা জিনিস দেখি, একটা হলো কনভার্জ আলফা আলফা দেখি, আর একটা হলো কম্পোজিট রিলায়েবিলিটি দেখি। তো কম্পোজিট রিলায়েবিলিটি, এটা হলো নিউ মেথড। এইটার ভ্যালু এইটার ভ্যালু এটার ভ্যালু হেয়ারও এই কথাই বলছেন। তারপরে আরো কিছু রাইটার একটা কথা বলছেন, 0.70 অথবা তার চেয়ে বেশি হতে হবে। এবি হইলো, এটা হলো আমাদের ডিসক্রিমিনেন্ট ভ্যালিডিটি। ডিসক্রিমিনেন্ট ভ্যালিডিটির ভ্যালু 0.50 অথবা তার চেয়ে কি হতে হবে, 0.50 অথবা তার চেয়ে বেশি আসতে হবে। তো এখানে আমরা যেটা দেখতে পাইতেছি সবগুলো ভ্যালু 0.50 অথবা তার চেয়ে বেশি আসে। সুতরাং এই থেকে আমরা প্রমাণ করতে পারি যে আমাদের ডাটার যে মডেলের যে ডাটা রিলায়েবিলিটি, মডেল রিলায়েবিলিটি, এই জিনিসটা আমরা এখান থেকে পেয়ে যেতে পারি। ওকে, তো এইটুকু দেখানোর পরে এরপরে যে জিনিসটা দেখবো সেটা হলো ডাটা ডিসক্রিমিনেন্ট ভ্যালিডিটি। ডিসক্রিমিনেন্ট ভ্যালিডিটির মধ্যে তিনটা জিনিস দেখবো। প্রথম হলো ফর্নেল এন্ড লার্কার একটা কথা বলছেন। হ্যাঁ, ফর্নেল লার্কার বলছেন যে এইচআর এর সাথে এইচআর এর রিলেশনশিপটা হলো 0.851, কিন্তু এদের যে ক্রস মেট্রিক্সটা, এটা এটা আপার ট্রায়াঙ্গুলার মেট্রিক্স, সরি, লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, এইচআর এর সাথে এইচআর এর রিলেশনশিপ 0.851। এইচআর এর সাথে যে বাকিদের যে রিলেশনশিপ আছে এই ভ্যালু গুলা কি হবে, 0.50, 0.851 অথবা তার চেয়ে ছোট আসতে হবে। তাহলে বুঝতে হবে যে ডাটাটা, এই এই মডেলের ভ্যালিডিটিটা আমরা মেজার করে ফেলছি। ঠিক তদ্রুপভাবে ইন্সপেকশনের ক্ষেত্রে ইন্সপেকশনের সাথে ইনফেকশন রিলেশনশিপটা হলো 0.90,
6 এবং তার সাথে বাকিদের যে রিলেশনশিপ এই পাশে এবং এই পাশে নিচে দিকে বাকিগুলা কি 0.906 এর ছোট আসছে। সুতরাং এটা থেকে আমরা বুঝতে পারতেছি আমাদের ডাটা ডিসক্রিমিনেটিভিটির ক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম নাই। এখন আসেন এর পরের অংশটা হলো আমাদের ক্রস লোডিং। এই ক্রস লোডিংটা আমি আপনাদেরকে এক্সেল শিটে নিয়ে দেখাচ্ছি। ক্রস লোডিংটা কি জিনিস। এক্সেল শিটে যাচ্ছি, এক্সেল শিটে যাচ্ছি। আচ্ছা, এক্সেল শিটে একটা জিনিস খেয়াল করেন, ওকে। এক্সেল শিটে এটা সিলেক্ট করার পরে কন্ডিশন যাব, কন্ডিশনে গিয়ে গ্রেটার আমাদের ভ্যালু পাবো 0.64 অথবা তার চেয়ে বেশি হয়তো 0.70 দেখি, 0.6, আচ্ছা 0.64 দেখি, 0.64 আমাদের থ্রেশহোল্ড ভ্যালু হলো 0.64। হ্যাঁ, ফ্যাক্টর লোডিং, ফ্যাক্টর লোডিং শুড বি গ্রেটার দেন অর ইকুয়াল 0.64। কারণ কি হলেন এই কথা বলছিল 1999-এ যে ফ্যাক্টর লোডিং ইন্ডিকেটর রিলায়েবিলিটি, ইন্ডিকেটর মানে এইটার ভ্যালু, এইটার ভ্যালু HR1 এর ভ্যালু, HR2 এর ভ্যালু, এগুলোকে আমরা বলি, এগুলোকে আমরা বলি ইন্ডিকেটর বা ভেরিয়েবল। এই ইন্ডিকেটরের লোডিং গুলা, এই লোডিং গুলা কি হবে 0.64 অথবা তার চেয়ে বেশি হবে। যদি ইন্ডিকেটর রিলায়েবিলিটি যদি আমরা মেজার করি, ইন্ডিকেটর রিলায়েবিলিটি, তাহলে এই ফ্যাক্টর লোডিং কে আমরা স্কোয়ার করব, ফ্যাক্টর লোডিং কে স্কোয়ার করলে যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা হলো আমাদের ইন্ডিকেটর রিলায়েবিলিটি। ওকে, আমি একটু বের করে দেখাচ্ছি। ইনটু, ওকে, এখানে একটু টেনে আমরা এই পর্যন্ত আনবো। দেখেন সবগুলা ভ্যালু প্রত্যেকটা, এই যে এখানে ধরে দেখেন এটা কত 8, D8, D8 দুইটা স্কোয়ার করলে এটা সবগুলা ভ্যালু হলো 0.64 অথবা তার চেয়ে 0.40 অথবা তার চেয়ে ভ্যালু বেশি আসতে হবে। এই কথা, এটাকে আমরা বলি কি ইন্ডিকেটর রিলায়েবিলিটি। ইন্ডিকেটর রিলায়েবিলিটি শুড বি গ্রেটার দেন অর ইকুয়াল পয়েন্ট, সরি 0.40। তার মানে ফ্যাক্টর লোডিং FL, সুতরাং ফ্যাক্টর লোডিং শুড বি গ্রেটার দেন অর ইকুয়াল 0.64। এই কথাটা মনে রাখতে হবে। অর্থাৎ ইন্ডিকেটরটাকে যদি আমরা এই ইন্ডিকেটর রিলায়েবিলিটি থেকে যদি আমরা কি করি স্কোয়ার রুট করি, তাহলে এই ভ্যালুগুলোতে চলে যাবে, ফ্যাক্টর লোডিং চলে যাবে। ফ্যাক্টর লোডিং শুড বি গ্রেটার দেন অর ইকুয়াল 64 অথবা তার চেয়ে বেশি হইতে হবে। ওকে, সরি, এখান থেকে আমরা এই জিনিসটা দেখতে পাইতেছি যে আমাদের all indicator, all factor loading and all indicator reliability, all factor loading should be greater than or equal 0.64 and all indicator reliability should be greater than or equal 0.40। ওকে, সুতরাং এখান থেকে আমরা দেখতে পাইতেছি কোনো ফ্যাক্টর লোড, কোনো ক্রস লোডিং আমাদের নাই। ক্রস লোডিং বলতে বোঝাতে যাচ্ছে HR1 এর সাথে যে বাকিদের HR1 এর রিলেশনশিপটা, এই HR1 এর সাথে বাকিদের যে রিলেশনশিপটা, এই বাকিদের রিলেশনশিপটা কি এই ভ্যালুর চাইতে কি ছোট আসছে, এগুলাকে আমরা বলি ক্রস লোডিং। এগুলো কি ক্রস লোডিং। কোনো এক জায়গাতে যদি এরকম হয় HR1 এর সাথে WCC, এটা সাপোজ আমি যদি এরকম বলি 0.90, 0.90, দেখেন 0.90 হইলে HR1 এই WC এর মধ্যেও আছে, সি কেও এটার মধ্যে বেটার মনে করতেছে এবং HR এর মধ্যেও রিলেশনের মধ্যে বেটার মনে করতেছে। সুতরাং এটাকে আমাদেরকে ক্রস লোডিং বলে। এইগুলাকে আমরা কি করতে হবে, সাপোজ ডিলিট করে দিতে হবে। ডিলিট করে দিয়ে নতুন করে ফ্যাক্টর, নতুন করে আমাদের কি করতে হবে, মডেলটাকে রান করাইতে হবে। ঠিক আছে, এখন এখন আসেন এটা হলো ক্রস লোডিং গেল। এরপরে আসেন হেটারোটেড মনোট্রেড ভ্যালু। হেটারোটেড মনোট্রেড ভ্যালু হলো এইটা যে কোনো ফ্যাক্টর লোডিং, কোনো কোরিলেশন মেট্রিক, কোনো কোরিলেশন যেন এরকম না আসে যে আমাদের 0.90 অথবা তার চেয়ে বেশি আসবে। 0.90 অথবা তার চেয়ে বেশি যদি আসে তাহলে ওইটাকে আমরা কি করব, 0.90 অথবা তার চেয়ে বেশি আসলেই এটা কি হবে, আচ্ছা এটা, এটার মধ্যে আমরা একটু উল্লেখ করে রাখছিলাম, এই কারণে আপনাদেরকে দেখাচ্ছি। এইটা দেখেন, কোন করলেশন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তাদের নিজেদের মধ্যে যে কোনো করলেশন ম্যাট্রিক্স, এই করলেশন কোএফিসিয়েন্ট যেন 0.85 অথবা তার চেয়ে বেশি না আসে, সরি 85 অথবা 0.85 হইতে পারবে কিন্তু 0.90 অথবা তার চেয়ে বেশি না আসে। সরি, বেশি যদি আসে তাহলে বুঝতে হবে এখানে আমাদের কমন মেথড বায়াস। এটা হলো হেটারোটেড মনোট্রেড, HTMT অ্যানালাইসিসটা করাই হয় কমন মেথড বায়াসনেসটা এনশিওর করার জন্য।
আমাদের মধ্যে কোনো কমন মেথড বায়াসনেস আছে কিনা সেটা মেজার করার জন্য। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাইতেছি প্রত্যেকটা এদের সবুজ চিহ্ন যদি কোনো এক জায়গাতে যদি 0.90 থাকতো, রেড কালার চলে আসতো। রেড কালার আসার মানে হলো এখানে কি আছে, কমন মেথড বায়াসনেস আছে। এই জিনিসগুলো আমরা দেখি। এরপর আমরা দেখি হলো মাল্টিপোলারিটি। মাল্টিপোলারিটির মধ্যে সবচেয়ে বেশি দেখি হলো ইনার মাল্টিপোলারিটি, ভিআইএফ, ইনার ভিআইএফ। ইনার ভিআইএফ এর ভ্যালু যেন কোনো অবস্থাতেই যেন ভিআইএফ এর ভ্যালু হ্যাঁ 1 থেকে 5 এর নিচে থাকতে হবে, 5 এর নিচে থাকতে হবে। যদি 5 থাকে তাহলে বুঝতে হবে প্রবলেম। আর যদি 10 অথবা তার চেয়ে উপরে যদি থাকে তাহলে বুঝতে হবে ডেফিনিটিভ প্রবলেম। তাহলে আমাদের কি করতে হবে, মাল্টিপোলারিটি আছে ধরে নিতে হবে, এবং একটা ফ্যাক্টরের সাথে আরেকটা ফ্যাক্টরের যোগসাজশ আছে এটা ধরে নিতে হবে। তাহলে ওইগুলোকে ক্রস আউট করতে হবে। হ্যাঁ, এগুলো ওকে। এরপরে আসেন আমাদের মডেল ফিট ইন্ডেক্স। মডেল ফিট ইন্ডেক্স এর মধ্যে এইচআর, এটা হলো স্ট্যান্ডার্ডাইজ রুট মিন স্কয়ার, রুট মিন এরর রেসিডুয়াল আর কি। এটা এই ভ্যালুটা কি হইতে হবে, আমি বলে দিই। এই ভ্যালুটা 0.08 অথবা তার চেয়ে, উডেক এই কথা বলছে, 0.08 অথবা তার চেয়ে কি হইতে হবে, ছোট হইতে হবে। 0.08 অথবা তার চেয়ে ছোট হইতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাইতেছি 0.08 অথবা তার চেয়ে ছোট আসছে। এনএফ এর ভ্যালু মোটামুটি ভালোই আসছে, 0.90 কাছাকাছি আসছে। দ্যাটস গুড। তো এই পর্যন্ত যেগুলো বলা হলো সেইগুলোই হলো আমাদের মূলত মডেল ফিটের ক্ষেত্রে আমাদের দেখাইতে হয়। সুতরাং এগুলো আমি আপনাদেরকে দেখাইছি। যদি আশা করা যায় অনেক উপকার হবে যদি এটাকে মনে রাখেন, ব্যবহার করেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।